কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা? আমি তোমাদের বন্ধু আরজে সুকান্ত। আজ রাতের গল্পটা এমন একটা জায়গা নিয়ে যেখানে মানুষ থাকতে যায় কিন্তু বেশি দিন থাকতে পারে না। বারাসতের এক ব্যাচেলর অ্যাপার্টমেন্ট। বাইরে থেকে একদম চমৎকার, ৩ তলা ছোট্ট বিল্ডিং, চারপাশে দোকানপাট, নরম আলো, স্বাভাবিক শহুরে ব্যস্ততা, কিছুই দেখে মনে হয় না এখানে কোনো অস্বাভাবিকতা আছে। কিন্তু ভেতরে একটা মাত্র রুম, যাকে নিয়ে আজও ভাড়াটেদের মধ্যে ফিসফিসানি চলে, যে রুমটার একটা নাম ছড়িয়ে আছে, ফিরে আসা রুম। কেনই নাম, এই রহস্যটাই আজ তোমাদের শুনিয়ে নিয়ে যাব। বাংলা কলেজে পড়তে আসা ছেলে অর্ণব, মধ্যবিত্ত পরিবার, খুব বেশি খরচ করতে পারে না, তাই সস্তায় একটা রুম পেলে ভালো হয় এই ভেবে সে ওই বিল্ডিংটায় যায়। বাড়িওয়ালা বেশ শান্তশিষ্ট দেখায়, বয়স 50-এর কাছাকাছি, নাম মৃণালবাবু। অর্ণবকে দেখে বেশ খুশি হয়, বলে রুমগুলো সব ভর্তি, শুধু একটা খালি আছে, যদি চাও দেখে নিতে পারো। অর্ণব হাসল, খালি খুঁজছিলাম তো দাদা, দেখব। সিঁড়ি দিয়ে ওঠার সময় অর্ণব টের পেল 3য় তলার করিডোরটা একটু অস্বাভাবিকভাবে নীরব। প্রথম 2 তলায় 2-একটা দরজা আধ খোলা, টিভির শব্দ, কথা বলা সবই স্বাভাবিক, কিন্তু 3য় তলায় পা রাখতেই যেন শব্দগুলো মিলিয়ে গেল, যেন একটা অদৃশ্য চাদর নেমে এলো। রুম নাম্বার 3B সামনে দাঁড়িয়ে মৃণালবাবু বলল, এইটাই ভালো রুম, ব্যালকনিও আছে। অর্ণব ঢুকেই থমকে গেল। রুমটা সত্যিই খারাপ দেখায় না, পরিষ্কার, মাঝারি সাইজ, একটা কাঠের টেবিল, একটা বেড, ছোট্ট কিচেনেট, সব ঠিকঠাক। কিন্তু রুমে পা রাখতেই একটা হালকা স্যাঁতসেঁতে গন্ধ তাকে ছুঁয়ে গেল। রোদ ওঠার কথা, তবুও রুমটা কি যেন অন্ধকার ভেবে অন্ধকার লাগছিল। অর্ণব জিজ্ঞেস করল, আগে কেউ থাকতো? মৃণালবাবু একটু থমকালো, তারপর স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ থাকতো, কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, তাই খালি। তার গলায় খুব সামান্য কাঁপুনি ছিল, যা অর্ণব খেয়ালই করেনি। রুম দেখে সে রাজি হয়ে গেল। মধ্যবিত্ত পরিবারের ছেলে, ভালো জায়গা কম দামে পেয়ে খুশি। একই দিন সন্ধেতেই সে একটু একটু করে নিজের জিনিসপত্র সাজাতে শুরু করে। রুমে তখনও একটা অদ্ভুত নীরবতা, যেন দেওয়ালগুলো কথা বলছে না, তাকিয়ে আছে। বাইরে গাড়ি চলার শব্দও যেন এখানে ঢোকে না। যাই হোক, নতুন জায়গায় প্রথম দিন মানুষ সব কিছুই একটু অদ্ভুতই ভাবে। প্রথম রাত 11টা। অর্ণব লাইট অফ করে শুয়ে পড়েছে। বাইরে রাস্তার আলোর হালকা আলো পর্দার ফাঁক দিয়ে ঢুকছে। সে ফোন স্ক্রোল করতে করতে একটু ঢুলে পড়ছে, এমন সময় টক টক টক, কারো নক করার শব্দ রুমের ভিতর থেকেই। অর্ণব চমকে উঠে বসল। নকটা দরজায় নয়, দেওয়ালে, যে দেওয়ালের ওপারে কোনো রুমই নেই, শুধু করিডোরের বাঁক। সে টর্চ অন করে দেওয়ালে আলো ফেলল, কিছু নেই। ভাবল বোধহয় কাঠের ফার্নিচারের আওয়াজ। শান্ত হয়ে আবার শুলো, কিন্তু 5 মিনিট পর আবার টক 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 টক। এবার ছন্দটা যেন একটু উদ্দেশ্যমূলক, একটু জোরে, একটু বেশিক্ষণ। অর্ণব উঠে গিয়ে দেওয়ালের কাছে কান রাখল। নিশ্চুপ, কিন্তু কান সরাতেই হালকা একটা শব্দ, ফিরে এসো। অর্ণব প্রায় লাফিয়ে পিছিয়ে গেল। সে এতটাই ভয় পেল যে সঙ্গে সঙ্গে রুমের সব লাইট জ্বালিয়ে দিল। মিনিট 5 একদম চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর নিজেকে বোঝালো, নতুন জায়গা, টেনশন, ব্রেনের পাগলামি, হ্যালুসিনেশন ছাড়া কিছুই না। সে আবার শুয়ে পড়ল, চেষ্টা করলো ঘুমিয়ে পড়তে। সারাটা রাত আর কোনো শব্দ হলো না, কিন্তু ঘুমও এলো না। পরের দিন সকালে সে রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছিল। নিচে রাস্তা, দোকান, অটো সব স্বাভাবিক। তখন পাশের ফ্ল্যাটের এক দিদিমা জানলা মুছতে মুছতে বললেন, নতুন এসেছো তো? অর্ণব হাসল, হ্যাঁ দিদিমা, কালকেই উঠেছি। দিদিমা একটু তাকিয়ে রইলেন, তারপর নিচু গলায় বললেন, খেয়াল রেখো বাবা, ওই রুমে বেশি রাত জাগবে না, আর কিছু শোনাও যদি উত্তর দেবে না। অর্ণব হতভম্ব, মানে কেন? দিদিমা চোখ নামিয়ে বললেন,
এই রুমে যারা থেকেছে তারা কেউই 1 সপ্তাহের বেশি থাকেনি। সবাই বলেছে রুম তাদের ডাকতো, ফিরিয়ে নিত কোথায় যেন। তারপর জানলা বন্ধ করে দিলেন। অর্ণবের বুকের ভেতর ঠান্ডা একটা ছুরি ঢুকে গেল। গত রাতের শব্দগুলো হঠাৎ ভয়ানকভাবে বাস্তব হয়ে দাঁড়ালো। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে রুমে ঢুকল। বলার মতো কেউ নেই, তার তো কোথাও যাওয়ার জায়গা নেই। একটা সস্তা রুম ছাড়া আর কিছুই সে জোগাড় করতে পারবে না। তাই সে ঠিক করল সে ভয়কে পাত্তা দেবে না। কিন্তু দুপুরে কলেজে যাওয়ার আগে যখন সে ব্যাগ খুঁড়ছিল, তখন বিছানার নিচে কিছু একটা চোখে পড়ল। একটা ছেঁড়া পুরনো ডায়েরির পাতার টুকরো, যেখানে কাঁপা কাঁপা হাতে লেখা, আমি ফিরতে চাই না, কিন্তু ও আমাকে ফেরায়। অর্ণবের হাত কাঁপতে শুরু করলো। এই রুমে আসলে কি ঘটেছে? কে এই লিখেছিল? এবং রুমটা কেন তাকে ডাকছে? রাত এখনো নামেনি, কিন্তু অর্ণব যেন অনুভব করছিল আলোর মধ্যেও কেউ তাকিয়ে আছে। গত রাতের ঘটনার পর থেকে অর্ণবের মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, আমি ফিরতে চাই না, কিন্তু ও আমাকে ফেরায়। এটা কে লিখেছিল? আর ও মানে কে? ডায়েরির ছেঁড়া পাতাটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকলো সে। পাতাটার কাগজটা পুরনো, হলদেটে, কিনারা ছেঁড়া, লেখাগুলো কেঁপে কেঁপে লেখা, যেন শেষ মুহূর্তের তাড়াহুড়োতে রুমের বাতাস হঠাৎই যেন ঘন হয়ে উঠল। নীরবতা একটা অদৃশ্য চাপের মতো বুকে বসছিল। অর্ণব জানে ভয় পেলে চলবে না, কিন্তু মানুষ তো আর পাথর নয়। ভয় জিনিসটা নীরবে এসে মানুষের বুকের কোথাও জড়িয়ে ধরে। তবুও সে নিজেকে সামলে নিল। ব্যাগ নিয়ে কলেজের দিকে রওনা দিল। কলেজের ক্লাসগুলোতে আজ কোনো মন নেই। ছেলেরা হাসছে, কেউ গেম খেলছে, কেউ ক্যান্টিনে চা খাচ্ছে। সব কিছু স্বাভাবিক। অর্ণবই শুধু স্বাভাবিক নয়। সে চুপচাপ বসে ভেবে গেল, এই রুমে যারা ছিল তারা কেন চলে গেছে, আর তারা কোথায় গেছে? দুপুরে ক্যান্টিনে অর্ণব নতুন বন্ধু সুচয়নকে সব বলতে গিয়েও থেমে গেল। হাসবে না তো? সুচয়ন বলল, না রে, বল। কিন্তু অর্ণব শেষ পর্যন্ত বলেনি। এই ঘটনার একটা অদ্ভুত ব্যক্তিগত অনুভূতি আছে, যেন কেউ না চাইলে কথাটা বলা যাবে না, যেন রুমটা শুনছে। কিন্তু রুমে ঢুকতেই আবার সেই অনুভূতি, হালকা ঠান্ডা, স্যাঁতসেঁতে নিস্তব্ধতা। সে ব্যাগ খুলে বই রাখতে গেল, ঠিক তখনই টক 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 টক। এবার শব্দটা জানলার পাশে কাঠের ফ্রেমে, দুবার থেমে আবার একবার, ঠিক যেন কারো ডাক। অর্ণব দাঁড়িয়েই রইল, তার হাতের রক্ত যেন জমে গেল। সে ধীরে ধীরে জানলার দিকে এগোলো, কিন্তু বাইরে কেউ নেই। তার মনে পড়ল দিদিমার সেই কথা, যাই শোনো না কেন উত্তর দেবে না। অর্ণব জানলার ফাঁকটা বন্ধ করে দিল, কিন্তু শব্দ থামল না। এবার শব্দটা অন্য কোথাও, দেয়ালের ভিতর থেকে, ঠিক বিছানার মাথার দিকের দেয়ালটা, যেখানে আগের রাতে সে শব্দ শুনেছিল। মনে হলো কেউ ভিতর থেকে আঙুল দিয়ে টোকা দিচ্ছে। একবার নয়, আবার আবার, আরো বাড়ছে, দ্রুততর, জোরালো। অর্ণব ভয় পেলেও মাথা ঘুরে গেল। সে দেওয়ালের দিকে এগোলো। কান রাখতেই শুনল মৃদু নারী জাতীয় কণ্ঠ, ফিরে এসো। ঠিক আগের রাতের মতো, কিন্তু আজ আরো স্পষ্ট, আরো কাছে, যেন দেওয়ালের ঠিক ওপাশেই দাঁড়িয়ে আছে। অর্ণব ঝট করে পিছিয়ে গেল, দরজা খুলে বাইরে গিয়ে করিডোরে দাঁড়ালো। বাড়িওয়ালা মৃণালবাবুর রুমটা নিচতলায়। সে ঠিক করল আজই কথা বলতে হবে। কিন্তু সিঁড়ি দিয়ে নামার আগেই হঠাৎ পিছনে শব্দ, থামো।
এই শব্দটা নারীর গলার নয়, রুক্ষ, ভারী। আর শব্দটা পরিষ্কারভাবে রুমের ভিতর থেকে এলো। অর্ণব ঘামতে ঘামতে ধীরে ধীরে রুমের দরজার দিকে তাকালো। দরজা খোলা থাকা দরজা স্বয়ংক্রিয়ভাবে ধীরে ধীরে নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ধাপ। কঠিন শব্দে রুমটা যেন আবার নিজেদের মধ্যে আটকে নিল তাকে। অর্ণব দৌড়ে গিয়ে দরজাটা খুলছে না, ল্যাচ নড়ে, কিন্তু দরজা আটকে আছে। ভিতর থেকে যেন কেউ চেপে ধরে আছে। সে ভয় পাওয়া গলায় বলল, কে আছো? প্লিজ। দিদিমার কথা মনে পড়তেই সে নিজের মুখ চেপে ধরল। উত্তর দেওয়া যাবে না। অর্ণব যতই জোরেই দরজা টানুক, দরজাটা 1 ইঞ্চিও নড়ছে না। ঠিক তখন বিছানার দিক থেকে শব্দ এলো, চড়ার। ম্যাট্রেসের উপর কেউ হাঁটছে। ধীরে ধীরে মেঝেটার উপর একটা টানাটানি শব্দ, যেন পোশাক ঘষে যাচ্ছে। অর্ণব দরজা ছেড়ে ঘুরে দাঁড়ালো। রুমটা অন্ধকার নয়, টিউবলাইট জ্বলছে। তবুও বিছানার মাথার দিক, দেয়ালের কোণ সব যেন কালো হয়ে উঠছে। সেই অন্ধকারের ভিতর থেকে হালকা শ্বাসের শব্দ। অর্ণব ফিসফিস করে বলল, কে আছো? এই ভুলটাই তার করা উচিত হয়নি। হঠাৎ বিছানার উপরে চাদরটা যেন কেউ টেনে নিচে ফেলল। ঝপ। চাদরটা হাঁটার মতো নড়তে নড়তে মাটিতে এলো। এবার সে একদমই ভেঙে পড়ল। চিৎকার করতে গেলেও গলা শুকিয়ে গেল। তারপর বিছানার ঠিক মাঝখানে চাদরের উপরে ধীরে ধীরে একটা দাগ ফুটে উঠতে লাগলো। কালো, গোল, ভেজা দাগ, যেন কেউ ভেজা চুল নিয়ে মাথা রেখে শুয়ে আছে। অর্ণব শিউরে উঠল। এটাই শেষ। এভাবে আর টিকে থাকা যাবে না। সে শেষবার দরজা ঝাঁকিয়ে টানাতেই দরজা হঠাৎ হুড়মুড় করে খুলে গেল। অর্ণব পরে যেতে যেতে সোজা করিডোরে বেরিয়ে এলো। দৌড়ে দৌড়ে নিচে নেমে গেল। মৃণাল বাবুর দরজায় ধাক্কা দিল। দাদা, প্লিজ দরজা খুলুন, এখানে কিছু আছে। দরজা খুলতেই মৃণাল বাবু অস্থির মুখে তাকালো। তুই ওই রুমের ভিতর ছিলি? অর্ণব উত্তরে কিছু বলতে গেল, কিন্তু মৃণালবাবুর চোখে যে আতঙ্ক দেখল তার রুমের থেকেও ভয়ঙ্কর। মৃণালবাবু বলল, এখানে বস, তোর জন্য জল আনছি। তার হাত কাঁপছে। অর্ণব ধপ করে বসে পড়ল। কিছু মিনিট পর মৃণালবাবু এসে গম্ভীর গলায় বলল, তোকে একটা কথা বলবো, কিন্তু শুনে ভয় পাবি। অর্ণব চোখ তুলে তাকালো। কি কথা? মৃণালবাবু নিঃশ্বাস ফেলল। যে মেয়েটা ওই রুমে থাকতো, সে একদিন রাতে দরজার বাইরে বেরোয়নি। আমরা ভেবেছিলাম ঘুমাচ্ছে, কিন্তু সকালে দরজা খুলতেই বিছানার ওপরে তাকে পাওয়া গেল, সোজা মাথা ঘুরে দেয়ালের দিকে তাকানো অবস্থায়। আর তার হাতের মুঠোয় ছিল একটা নোট। অর্ণব সত্যি সত্যি কাঁপতে লাগলো। কি লেখা ছিল? মৃণালবাবুর চোখে অদ্ভুত অন্ধকার নামল। লেখা ছিল, ও আমাকে ডাকছে, তোমাদের কেউ দরজা খুলবে মা। অর্ণবের মাথা ঘুরে গেল। ঠিক তখনই ওপরের তলা থেকে একটা শব্দ এলো, টক 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 টক, ঠিক রুম 3B থেকে। আর একটা মেয়ে কারোর মতো না শোনা শীতল কাঁপানো গলায়, ফিরে এসো। উপরের তলা থেকে সেই শব্দ নামতেই অর্ণব আর মৃণালবাবু দুজনেই থমকে রইল। অর্ণবের বুকের ভেতরটা যেন হঠাৎ ধপ করে নেমে গেল। টক 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 টক, ঠিক একই রিদম, ঠিক একই টেম্পো, যেভাবে কিছুক্ষণ আগে দেয়ালের ভেতর থেকে শুনেছিল। মৃণালবাবুর মুখ নিস্তেজ হয়ে গেল, যেন কয়েক সেকেন্ডের মধ্যে তার শরীরের সব রক্ত নিচের দিকে নেমে গেছে। তিনি ধীরে ধীরে চশমা খুলে
টেবিলের ওপর রাখলেন। তারপর বললেন, তুই এখানেই বসে থাক, ওপরে যাবি না যতক্ষণ না তোর বাবা মাকে ফোন করছি। অর্ণব হকচকিয়ে গেল। আপনি ওপরে যাবেন না তো? গলায় কাঁপুনির সঙ্গে সঙ্গে শব্দ বেরোচ্ছিল। মৃণালবাবু এক মুহূর্ত ভেবে বলল না, না, 5 বছর ধরে যাইনি, কাল রাতে গিয়েও যাব না। সেই রুমটা শান্ত থাকতে দিলেই ভালো। বাড়িওয়ালার মুখে কথাটা যতখানি সহজ শোনালো, তার শ্বাস প্রশ্বাসের গতি ততটাই অস্বাভাবিক, হাফের মতো, যেন কিছু লোকোতে চাইছেন। অর্ণব একটু পরে সাহস করে বলল, আপনি আমার সঙ্গে সত্যি কথা বলেননি, তাই তো? মৃণালবাবু থমকে গেল। চুপচাপ বসে থাকা ছেলেটার চোখের দিকে তাকালো। তারপর নরম গলায় বলল, শোন, ওই রুমে যা হয়েছিল সেটা পুলিশের কাছে বলা হয়নি। যারা বলেছিল তারা বেঁচে নেই। অর্ণব আরো বিস্মিত, আরো বিভ্রান্ত, আরো ভয় পাওয়া গলায় বলল, মানে মানে কি? মৃণালবাবু উঠে দাঁড়ালো। তার মুখের রং দেখে মনে হলো তিনি কোনো কথা বলার আগে নিজের সাথে লড়াই করছেন। তারপর খুব আস্তে, খুব কম শব্দে বললেন, ওই মেয়েটা মারা যাবার পর 3 জন ছেলে ওই রুম নিয়েছিল। একটা রাতও টিকতে পারেনি কেউ। অর্ণব গিলল, গলার ভেতরটা শুকিয়ে কাঠ। কি হয়েছিল তাদের? মৃণালবাবু মাথা নিচু করে বললেন, যা তোর সঙ্গে হচ্ছে হুবহু তাই। টোকা, ডাক, ছায়ার মতন দাগ, একই জিনিস। অর্ণবের হাত ঠান্ডা হয়ে গেল। মৃণালবাবু আবার বললেন, প্রথম জয়দীপ রাত 2টায় দৌড়ে আমার রুমে আসে, বলে কেউ জানলার গ্রিল ধরে আমাকে ডাকছে। বলতে বলতেই ঠিক সামনের সিঁড়িতে দাঁড়িয়েছিল একটা মেয়ে, চুল পুরো ভেজা, জায়গাটা ড্রেনের মতো দুর্গন্ধ হচ্ছিল। অর্ণবের চোখ বড় হয়ে গেল। আর তারপর তার গলা যেন নিজের নয়। মৃণালবাবু মুঠো করে হাত বাঁধলেন। এক ধরনের লজ্জা, ভয় আর অপরাধবোধ একসাথে তার মুখে জমে উঠল। সে মেয়ের পা ছিল না, হাঁটাও করছিল না, মনে হচ্ছিল টেনে এগোচ্ছে। জয়দীপ চিৎকার করে দৌড় দেয়। 2 তলা সিঁড়ি নামতে গিয়ে পড়ে, মাথা ফেটে যায়। হাসপাতালে নেওয়ার 1 ঘন্টা পর মারা যায়। অর্ণব নিঃশ্বাসও নিতে পারছিল না। মৃণালবাবু বললেন, দ্বিতীয় ছেলেটা কেয়ারটেকারের ভাই, সেও একই শব্দ শুনেছিল, টক টক টক। সেও বলেছিল ও ডাকছে। ভোরবেলায় পাওয়া যায় রেল লাইনের ধারে, চোখ খোলা, কান দুটো থেকে রক্ত পড়ছে। অর্ণব ফিসফিস করল, তৃতীয় জন? মৃণালবাবু ধীরে ধীরে দেয়ালের দিকে তাকালেন। ওদিকটা তাকানোর সময় তার মুখে একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। তৃতীয় জন? সে ভোররাতে চেঁচিয়ে উঠেছিল, ও ঘরে ঢুকেছে। আমরা দরজা ভেঙে ঢুকলাম। বিছানার ওপর শুয়ে আছে, চোখ দুটো বাইরে বেরিয়ে গেছে, মুখ শুকনো, আর তার গায়ের ওপর জলের মতো ভেজা হাতের ছাপ। অর্ণব কাঁপছিল। সে গলা খুঁজে পেতে চেষ্টা করল, আপনি আমাকে সব বলেননি কেন? মৃণালবাবু ধীরে বললেন, কারণ সত্যি কথা বললে কেউ ওই রুম নিত না, আর এই বাড়ি চলছে ওই ফ্লোরের ভাড়া থেকে। কিন্তু আজকের রাতের পর তোর যাওয়াই ভালো। অর্ণব মুখ খুলে বলতে যাচ্ছিল, ঠিক তখনই টক টক টক। এবার আরো জোরে, আরো দ্রুত। অর্ণব আর মৃণালবাবু দুইজনেই চমকে ওপরের দিকে তাকালো। মৃণালবাবুর মুখ সাদা হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, আজ এটা একটু বেশি হচ্ছে, অনেক বেশি। অর্ণব দাঁড়ানোর চেষ্টা করতেই ওপর থেকে হঠাৎ ধপ শব্দ, যেন কিছু ভারী জিনিস মেঝেতে পড়ল। মৃণালবাবু দাঁড়িয়ে গেলেন।
তার চোখ ভয়ের মতোই অন্য কিছু বলছে। দ্বিধা, গোপনতা, কোনো পুরনো গিল্ট। ঠিক তখনই ওপরের সিঁড়ির অংশটা থেকে চপচপ ভেজা পায়ের আওয়াজ। অর্ণবের মন গলা পর্যন্ত উঠে গেল। ওসব শব্দ কিছুক্ষণ আগেও তার রুমের ভেতরেই ছিল। পায়ের শব্দটা নামছে ধীরে ধীরে, ধাপ নামছে, প্রতিটা ধাপে ভেজা শব্দ, চপ চপ চপ। মৃণালাবু হঠাৎ আলো নিভিয়ে দিলেন। পুরো করিডোর অন্ধকার। অর্ণব ভিসভিস করে বলল, এইভাবে কেন? মৃণালবাবু ধরফর করা গলায় বললেন, আলো থাকলে ও থেমে থাকে না। দুইজনেই নিঃশ্বাস আটকে রইল। ঠিক তখনই সিঁড়ি থেকে নেমে করিডোরের ঠিক সামনে একটা ছায়া দেখা গেল। মেয়ের অবয়ব, চুল পুরো ভেজা, রুমের দেয়ালে লেগে থাকা সেই ভেজা দাগের মতোই ঘন। ছায়াটা থেমে গেল। তারপর মাথা একপাশে কাত করল, অস্বাভাবিকভাবে, অপ্রাকৃতিকভাবে। অর্ণব আর মৃণালবাবু নড়তে পারছিল না। মেয়েটা ধীরে ধীরে করিডোরের মাঝখানে এগিয়ে এলো। তার পা নেই, দুটো হাঁটুর জায়গা ফাঁকা, তবু সে এগোচ্ছে, টেনে স্লাইড করে। তারপর এক মুহূর্তের জন্য করিডোরের বাতাস জমে বরফের মতো হয়ে গেল। ঠিক পরের মুহূর্তেই ছায়াটা মুখ তুলে তাকালো। কিছুই নেই, চোখ নেই, নাক নেই, শুধু কালো হা করা একটা গর্ত। আর সেই গর্তের ভেতর থেকে স্বরে কোনো অনুভূতি নেই, শুধু শূন্যতা। ফিরে এসো। মৃণালবাবুর হঠাৎ হাঁটু কেঁপে উঠল। অর্ণব নিঃশ্বাস বন্ধ করে পিছনে সরতে সরতে বলল, আমি ওই রুমে আর যাব না। ছায়াটা এবার ধীরে ধীরে হাত তুলল। ভেজা, লম্বা, অস্বাভাবিক আঙুলগুলো কোনা মতো ব্যাকা। সে সোজা অর্ণবের দিকে ইশারা করল। তুই তো এসেছিলি। করিডোর হঠাৎ নিস্তব্ধতার মধ্যে ডুবে গেল। শুধু জলের গন্ধ, পচা স্যাঁতস্যাঁতে গন্ধ। অর্ণব এক পা পিছতেই ছায়াটা দৌড়নোর মতো হঠাৎ ঝপাং করে সামনে ঝুঁকে এলো। এমন গতি যেন হাওয়ার ঝড়। অর্ণব চিৎকার করেই দৌড় দিল সোজা বাড়ির বাইরের দিকে। বাড়িওয়ালা পেছনে, থাম থাম, বাইরে যাস না। কিন্তু অর্ণব আর থামেনি। দৌড়াতে দৌড়াতে সোজা রাস্তায় বেরিয়ে গেল। রাস্তার আলো নিভু নিভু, চারদিক অদ্ভুত নীরব। পিছনে তাকাতে ভয় পাচ্ছিল সে, কিন্তু কিছু একটা তাকে তাকাতে বাধ্য করল। রাস্তার ঠিক ওপাশে একটা ছায়া দাঁড়িয়ে, বাড়ির ওপরতলার ঘরের মতোই একই ছায়া। চুল জল ঝরছে, মাথা কাত করা, হাঁটু নেই, তবু দাঁড়িয়ে আর হাত তুলে অর্ণবকে ইশারা করছে, ফিরে এসো। অরিত্র যখন আবার চোখ খুলল তখন বুঝতেই পারল না কতক্ষণ অচেতন ছিল। মাথার ভেতর একটা অস্পষ্ট গুঞ্জন, যেন অনেকগুলো ফিসফাস শব্দ একসঙ্গে চাপা পড়ে আছে। রুমের বাতি তখনও জ্বলছে, কিন্তু আলোটা অস্বাভাবিক হলুদ, যেন কোনো পুরনো ছবির টোন। ওর প্রথম নজর পড়ল দরজার দিকে। 2014 সালের ক্যালেন্ডারটা, যেটা এতদিন কেবল দুলত, এবার নিজে থেকেই ছিলে পড়ে আছে। তার নিচে দেওয়ালে একটা বাক্য আঁচড়ানো, ফিরে এসো। অরিত্রর বুকের ভেতর কাঁপুনি ছড়িয়ে গেল। ও ঠিক মনে করতে পারছে, শ্বাস নেওয়ার সময় ছায়ামানব তাকে টানছিল, বারবার একটাই কথা বলছিল, এই রুম কারোর থাকে না, যারা থাকে তারা ফিরে আসে। হঠাৎই ওর চোখ পড়ল বিছানার পাশে রাখা নিজের ব্যাগের দিকে। ব্যাগটা সম্পূর্ণ খোলা, আর ভিতর থেকে একটা পুরনো গন্ধ আসছে।
যেন বহুদিন আগের স্যাঁতস্যাঁতে কাপড়ের মতো। ব্যাগের একদম তলা থেকে অরিত্র একটা জিনিস বের করল, একটা ছবি। কোথাও দেখেনি ছবিটা, কারোর মুখও চিনতে পারে না। ছবিতে 3 জন ছেলে হাত গলা দিয়ে দাঁড়ানো, পেছনে বারাসতের এই একই রুম। কিন্তু ছবিটার সবচেয়ে ভয়ঙ্কর অংশ, ছেলেদের সামনেই মেঝেতে পড়ে আছে এক ঝাপসা ছায়া মানব, যার চোখ কালো দাগের মতো, আর ছবির পেছনে হাতের লেখায় লেখা, আমরা কেউ ফিরিনি, তুমিও ফিরবে না। অরিত্র মুহূর্তে বুঝল এটা আর সাধারণ রুম নয়, এটা একটা চক্র। যারা রুম নেয় তাদের সঙ্গে কিছু একটা ঘটে, আর তারা কেউই পুরোপুরি এই জায়গা থেকে বেরোতে পারে না। ও তৎক্ষণাৎ ফ্ল্যাট মালিক মলয়বাবুর দরজায় ধাক্কা মারল। একটু পর দরজা খুলল। মলয়বাবুর মুখ অস্বাভাবিক শান্ত, কিন্তু চোখে এক ধরনের ক্লান্তি, যেন বহু আগেই সব মেনে নিয়েছেন। কি হয়েছে অরিত্র? স্বাভাবিক সুরে জিজ্ঞাসা। অরিত্র ছবিটা সামনে ধরল। এগুলো কারা? এই রুমে কি হয় আপনি জানতেন? মলয়বাবুর ঠোঁট কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে একটা লম্বা নিঃশ্বাস নিলেন। আমি ওদের চিনতাম। 3 জন ছিল, কলেজের ছেলে। রুম ভাড়া নেয়। প্রথমে টোকা শুনত, তারপর আওয়াজ, তারপর রুমটা ওদের ফেরত টেনে নেয়। অরিত্র শ্বাস আটকে শুনছিল। ওদের লাশ পাওয়া যায়নি। পুলিশ ভেবেছিল পালিয়ে গেছে, কিন্তু নাইট গার্ড প্রতিদিন বলে রাতে 3টে ছায়া একসঙ্গে বারান্দায় দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। মলয়বাবুর চোখ এবার অরিত্রর দিকে স্থির হল। তুই এই রুমে যতদিন থাকবি, ওরা চাইবে তুই আমার রুম ছেড়ে যাস না, কারণ যারা যায় তারা আবারও ফিরে আসে। এটা একবার শুরু হলে শেষ হয় না। অরিত্র ভয় কাঁপছিল। আমি এখনই চলে যাচ্ছি। মলয়বাবুর চোখ বুঝলেন, মাথা নাড়লেন। আমিও তাই বলেছিলাম ওদের। ওরা রাতে বেরিয়ে গিয়েছিল, আর 3 দিন পরে রুমের ভেতরেই ফিরে এসেছিল। মেঝেতে বসে হাসছিল। এই কথা শেষ হতেই রুমের ভেতর থেকে একটা শব্দ এলো, ধূপ ধূপ ধূপ, যেন কেউ ভিতর থেকে দেয়ালে মাথা ঠুকছে। অরিত্র চমকে উঠল। মলয়বাবু ফিসফিস করে বললেন, দেখিস এখনই ডাকছে। অরিত্র দরজার দিকে পা বাড়াতে যাবেই ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা শ্বাস ওর ঘাড়ে লাগলো। একটা পুরনো ভাঙা গলার আওয়াজ, ফিরে এসো, রুম খালি থাকে না। অরিত্র ছুটল, সিঁড়ি দিয়ে নামল। রাস্তায় এসে থামল না, ট্যাক্সি থামিয়ে উঠে পড়ল। বারাসত ছাড়ল সোজা সেই রাতেই। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। 4 দিন পর ওর বন্ধু রূপম ওকে ফোন করে বলল, তোকে নিয়ে খারাপ কিছু হয়েছে নাকি রে? তোর অফিস বলল তুই 2 দিন ধরেই ফিরিসনি। রুমমেট বলছে তুই নাকি আবার বারাসতের ওই বাড়িতেই আছিস। কাল রাতেও নাকি তোকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। অরিত্রর ফোনটা হাত থেকে পড়ে গেল। সে তো বারাসত ছেড়েছে, কখনো ফেরেনি। তাহলে কে ছিল ওটা বারান্দায় দাঁড়িয়ে? জানালার গ্রিলে টোকা মারছিল কে? আর কে বলেছিল ফিরে এসো? অরিত্র বুঝল সে রুম ছেড়েছে, কিন্তু রুম তাকে ছাড়েনি। আজও রাতে যদি বারাসাতের ওই অ্যাপার্টমেন্টের 4 তলার করিডোরে কেউ হাঁটে, তাহলে টুপটাপ টুপটাপ শব্দটা শোনা যায়। কেউ দরজায় টোকা মারে আর ক্যালেন্ডার দুলে ওঠে, কারণ ফিরে আসা রুমে কেউ একবার ঢুকলে শেষমেশ সবাই ফিরে আসে। মধ্যরাতের বন্ধুরা, আজকের বারাসতে তীরে আসা রুম গল্পটা তোমাদের কেমন লাগলো? অরিত্রের মতো তোমাদের কি কখনো এমন কোনো জায়গায় থাকার পরে মনে হয়েছে জায়গা আপনাকে ছেড়ে দিচ্ছে না?
শরীর ফিরেছে, কিন্তু মন, অনুভূতি অথবা একটা ছায়া যেন এখনো রয়ে গেছে। হ্যাঁ, অদ্ভুত শোনায়, কিন্তু ভয় তো ঠিক এভাবেই আসে যখন বাস্তব আর অবাস্তবের সীমানা গুলিয়ে যায়। যদি গল্পটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের প্রতিটা রিয়াকশনই আমাকে আরও গল্প বলার এনার্জি দেয়। আর হুঁশিয়ারি দিয়ে রাখি, আজ রাতে যদি তোমার ঘরের দরজায় 3 বার টোটা পড়ে, দেখে নিও সেটা তোমাকে ফিরে আসতে ডাকছে কিনা। আমি ছিলাম তোমাদের বন্ধু আরজে সুকান্ত। আবার দেখা হবে। আর হ্যাঁ, ঘুমাতে যাওয়ার আগে রুমের কোণটা একবার তাকিয়ে নিও।